মাঝে মাঝে সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে নিজের জন্য কিছু করবেন, নিজের জন্য ঘর সাজাবেন, নিজের জন্য নিজে সাজবেন, নিজের জন্য পছন্দের গানটা শুনবেন, নিজের পছন্দের খাবার রান্না করবেন, মাঝে মাঝে নিজেকে নিজের মতো করে সময় দেবেন। সব সময় তো করেন, অন্যের জন্য করেন, সংসার, সন্তান, সমাজ, বন্ধুত্ব, দায়িত্ববোধ সব কিছুর জন্যই আপনি সব জায়গায় সব কাজ করতে পারেন, কিন্তু নিজের জন্য করাটাও অত্যন্ত জরুরি। আপনি আপনাকে মূল্যায়ন না করলে, আপনি আপনার নিজেকে ভালো না বাসলে কেউ আপনাকে ভালোবাসবে না। আপনি আপনার নিজেকে সম্মান না করলে কেউ আপনাকে সম্মান দেবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। আজ আমি আমার নিজের জন্য আমার নিজের বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। কিছু না, জাস্ট মনে হলো কোনো নির্দিষ্ট দিবসের প্রয়োজন নেই, কোনো গেস্ট আসার প্রয়োজন নেই, আজকে আমি আমার জন্য আমার ঘরটা সাজাবো। আর সেই জন্যই প্রথমে পর্দাগুলোকে চেঞ্জ করে ফেললাম। এই পর্দাগুলোও কিন্তু পাঁচমিশালি থেকে নেওয়া। আর এই যে এই বিছানার চাদর, বালিশের কভার, এগুলো সব পাঁচমিশালি থেকে নেওয়া। তো আমি ভাবলাম আজকে এইগুলো দিয়েই আমার বেডরুমটাকে একটু নতুন করে লুক ক্রিয়েট করব। বাঁধা ধরা লুকের থেকে একটু নতুনত্ব আনলে খারাপ কিন্তু লাগে না। নিজের কাছে যা আছে তা দিয়েই নিজেকে ভালো রাখার একটা চেষ্টা মাত্র। আমার হাজব্যান্ড এবং বড় মেয়ে দুজনই বের হয়ে চলে গেছে যার যার কাজে। এখন ছোটো মেয়ে চলে যাবে তার ক্লাসে। তো তাকে বলেছি তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার নাস্তাটা গুছিয়ে দিচ্ছি। আমি যখন তার নাস্তা গোছাচ্ছিলাম সে কানের কাছে এসে গুনগুন করে বলছিল, মা আজকে যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা আছে তুমি কি তা জানো? আমি বললাম হ্যাঁ জানি। তো বললো আমরা কি কোনো অ্যারেঞ্জমেন্ট করছি সবাই মিলে খেলা দেখার? তো আমি বললাম আচ্ছা দেখা যাক, সন্ধ্যার পর সেটা নিয়ে ভাববো। পুরো ওয়ার্ল্ড কাপের টাইমটায় আমাদের মধ্যে উত্তেজনা কম থাকলেও আজকে ফাইনাল দেখার জন্য কিন্তু সত্যি উত্তেজনা বোধ করছি। আসলে আমি সেইভাবে ফুটবল প্রেমী নই, তবে আমার কাছে ভালো লাগে সবাই মিলে খেলা দেখতে। আজকে আমার কাছে যা আছে তা দিয়েই আমি আমার ঘর বাড়ি সাজাচ্ছি আমার নিজের ভালো লাগার জন্য। এটা কিন্তু কোনো রানার নয়, দয়া করে কেউ এটাকে রানার ভেবে ভুল করবেন না। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে খাদার। এটা মূলত ভুটানের একটা প্রোডাক্ট। আমরা সবাই যখন ভুটানে প্রথমবার গেলাম তখন এবং পরবর্তীতে আরও বিভিন্ন সময় ভুটানিজরা সবসময় আমাদেরকে অনার করার জন্য এই চাদরের মতন এই কাপড়টা আমাদের গলায় পেঁচিয়ে দিত। এটাকে বলা হয় খাদার। ওরা এটা সম্মান দেখানোর জন্য দিত। তা আমার কাছে অনেকগুলো খাদার আছে, খালি যে এই কালারের আছে তা না, ইয়েলো কালারের আছে, অরেঞ্জ কালারের আছে। আমার আজকে হঠাৎ মনে হলো আমি তো এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে নিয়ে সাজাতে পারি। তো সেটারই একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র। আমি এই কাজটা যখন করছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে এই ভিডিওটা আমার মেয়ের সামনে গেলে, বিশেষ করে আমার বড় মেয়ের সামনে গেলে সে ভীষণ মন খারাপ করবে, কারণ এগুলো খুব অনারারি জিনিস, এগুলোকে কেন আমি এইভাবে প্রেজেন্ট করছি। বাট আমার কাছে কি মনে হয় জানেন, ভুটানের ভালোবাসা, আমাদের প্রতি ভুটানের যে ভালোবাসা, আমাদের প্রতি তাদের যে শ্রদ্ধা সম্মান আমরা যা পেয়েছি তাদের কাছ থেকে, সেটাকে আমি অসম্ভব ভালোবাসায় লালন করে চলি। আমি চাই সেগুলো আমার সাথে মিলেমিশে থাকুক, আমার সংসার, আমার সত্তা, আমার কাজকর্ম সব কিছুর মধ্যে। আর সেজন্যই আমি এই জিনিসগুলোকে উল্টে পাল্টে যেভাবেই হোক ব্যবহার করার চেষ্টা করি। জানাবেন আজকের টেবিলটা কেমন লাগলো, বিশেষ করে টেবিল সাজানোটা কেমন লাগলো। কিছু ফ্রেশ ফ্রুট নিয়ে এসেছিলাম ছোটো মেয়েকে যখন ক্লাস থেকে তুলে এনেছি তখন। তো এই ফ্রুটসগুলো যখন গোছাচ্ছি, বিশেষ করে লটকনটা যখন কিনেছি তখন থেকেই মুখের মধ্যে পানি চলে এসেছিলো। আর এত মজার ছিল লটকনটা, আমি যে এখান থেকেই মানে খাওয়া শুরু করেছি, এখন ভয়েস দিচ্ছি এখনও মুখে পানি চলে এসেছে। মাত্র হাফ কিলো কিনেছি, কারণ আমি ছাড়া বাসার কেউ কোনো লটকন খায় না। আর অবিশ্বাস্য হলেও সত্যি এই লটকনগুলো খুবই মিষ্টি ছিল, একদম টক ছিল না এবং খুবই মজার ছিল। বাংলাদেশে কিছু ফল আছে যে ফলগুলোকে ভুটানে থাকার সময় আমি সত্যি ভীষণ মিস করতাম, তার মধ্যে লটকন একটা। লটকন, আমড়া, চালতা, এই টাইপের ফলগুলোকে না আমি সিরিয়াসলি ভীষণ মিস করতাম যখন আমি ভুটানে থাকতাম। আর এখন যখন আমি বাংলাদেশে, এখন আমি ভুটানের ফলগুলিকে ভীষণভাবে মিস করি, বিশেষ করে প্লাম, তারপর পার্সিমন,
তারপর এটাকে কি বলে, কিউই, এই টাইপের ফলগুলোকে না আমি সত্যি ভীষণ মিস করি। আর তার থেকেও বেশি মিস করি হচ্ছে আমি যে বাসাটায় ছিলাম সেটা। আমার বাসাটা ছিল আপেল বাগানে। আপেল বাগানের এক পাশে আলু বোখারার গাছ ছিল, যেখান থেকে আমি ফ্রেশ আলু বোখারা এই সিজনটাতেই তুলে নিয়ে আসতাম। সেটার বহু ভিডিও আমার একদম প্রথম দিকের ভিডিওগুলোতে আপনারা পাবেন। আপেল পিকিং, আলু বোখারা পিকিং, এরকম বহু কিছু আমার প্রথম দিকের ভিডিওগুলোতে পাবেন। আচ্ছা, পুরনো স্মৃতি মন্থন করতে করতে আর সংসারের কাজে হাত দিয়েছি। আসলে ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিচ্ছি, আবারও ওয়েদার খারাপ হয়ে যেতে পারে, তখন কাপড় জমে যাবে। এখন যতটুকু কাপড় আছে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে পারলে মাথাটা ঠান্ডা থাকবে। আর এছাড়াও আমার রান্না টান্না শেষ করে মোটামুটি 3টা 3:30টার মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে হবে আমার 2 মেয়ের ডিউটির জন্য। এই ফাঁকে ডাক্তার সাহেবকে একটা কল করেছিলাম, বললাম জনাব আপনি কখন ফিরবেন? আজকে তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আপনি যদি আজকে একটু আর্লি ফিরেন তাহলে তো আমরা 4জন মিলে একটু খেলাটা দেখতে পারি। তো তিনিও আমাকে নিশ্চয়তা দিয়েছেন যে তিনি মোটামুটি 11টার মধ্যে ঘরে ফিরবেন। এই পর্যায়ে অবশ্য তিনিও একখান আবদার করে বসলেন। তিনি বললেন, ঘরে ফিরে লাভ কী? আপনি কি খেলা উপলক্ষে আমাদের জন্য কোনো ভালো ডেজার্ট করবেন কিংবা কোনো কিছু রান্না করবেন? তো বললাম করতেও পারি, আপনি একটু জলদি ফিরেন যাতে আমরা সবাই মিলে এনজয় করতে পারি। তো কথা যখন দিয়েছি কথা তো রাখতে হবে, কিন্তু হাতে নেই একদম সময়। আগে যেটা করতে হবে সেটা হলো দুপুরের রান্নাটা শেষ করতে হবে, বাচ্চাকে নিয়ে কোচিংয়ে যেতে হবে, তারপর ফিরে এসে যা করা যায় চিন্তা করা যাবে। আমি একদিকে এদিকে মুরগির রান্না বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি মাছের রান্নাটাও বসিয়ে দিয়েছি। দুদিকে দুটো হতে থাক, আমি এদিকে আরও কিছু কাজ এগিয়ে ফেলবো বলে প্ল্যান করে রেখেছি। আসলে আমাদের মতন যারা ঘরে বাহিরে দৌড়াদৌড়ি করা গৃহিণী, আমাদেরকে একটা প্ল্যানের মধ্যেই সংসারের কাজগুলোকে শেষ করতে হয়। আচ্ছা, এদিকে যে রান্নাগুলো করছি, আজকে মুরগিতে কোনো আলু দিইনি, কারণ আমার মেয়ে বলল সে একটু কষানো মুরগি রান্না চায়। তো সেই জন্য এভাবেই এই ঝোলটাকে একটু শুকিয়ে কষিয়ে রান্না করব। আর অন্যদিকে আমি একটু ঝিঙ্গা দিয়ে রুই মাছ রান্না করছি। এবং যথারীতি আজকে যখন এই রান্নাগুলো করছি আমার কিন্তু রান্নার খালা আসেনি। আমি চিন্তা করলাম এই ভরসায় বসে থাকলে তো হবে না, নিজের কাজ নিজেকেই করতে হয়। কাজেই সেইগুলোও কিন্তু আমি নিজের মতন করেই করে নিয়েছি। ওই অংশগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আসলে কাজের চাপ বেশি থাকলে অফ ক্যামেরায় কাজ করে যতটুকু আগানো যায়, অন ক্যামেরায় কাজ করতে তার থেকে বেশি কষ্ট হয়। এটা আমরা যারা ইউটিউবার এই জিনিসটা আমরা খুব ভালো করে বুঝি, অফ ক্যামেরা এবং অন ক্যামেরার বিষয়টা। যথারীতি আমি ভয়েস দিচ্ছি, নিচে গাড়ি যাচ্ছে সেটার প্যাপো শব্দ, এবং নিচে বাচ্চারা খেলছে সেটার শব্দ। মানে কি আর বলবো, এটা এখন যেন আমার ভিডিওর একটা অংশ হয়ে গেছে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখবেন। আর এতক্ষণ পর্যন্ত, এত লম্বা সময় পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওকে অন্য 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এটা কি করেছি জানেন, আমি আমার বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে আর সেই অংশটা আপনাদের সাথে শেয়ার করিনি, এখানে শুধুমাত্র পিসগুলোকে নিয়েছি। আর অন্যদিকে বুকের মাংসটুকু যেটা আছে সেটাকেও আমি ম্যারিনেট করে আমার নিচের ফ্রিজে রেখে যাব। সেটাকে পরবর্তীতে আমি সিদ্ধ করে শ্রেড করে নিব, যাতে স্যান্ডউইচের কাজে ব্যবহার করতে পারি। এর আগে একবার চিকেন ফ্রাই ম্যারিনেশনের সময় আমি তো গান শুনিয়ে দিয়েছিলাম, যেই গান শুনে আমার আপুরা ভীষণ মজা পেয়েছেন। দু একজন তো আমাকে ফোনেও বলেছেন, আপু সত্যি খুব মজা পেয়েছি। না বাবা, আজকে আর কোনো গান টান শোনাবো না, কারণ আজকে অলরেডি সস আমার হাতের কাছেই আছে। তো সব কিছু দিয়ে খালি মুরগির বুকের মাংসটাকে আমি একটুখানি ম্যারিনেট করে রাখছি। জানেন, সেদিন ফেসবুকে একটা লেখা পড়লাম, খুব ভালো লেগেছে লেখাটা, 40 নারীদেরকে নিয়ে। আমি অবশ্য এই ধরনের লেখা মাঝে মাঝেই পড়ি, কোনো এক সময় আপনাদের ওপরে শোনাবো। তবে আজকে ওই লেখাটার একটুখানি জিস্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। বয়স একটা সংখ্যা মাত্র, 40 মানেই জীবন শেষ নয়, বরং নিজের জন্য নতুন করে বাঁচার শুরু। নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, কারণ একজন সুস্থ আত্মবিশ্বাসী নারী তার পরিবার ও সমাজের সবচেয়ে বড় শক্তি। একদম লেখার লাস্টের অংশটা আপনাদেরকে পড়ে শুনিয়েছি। প্রথমের অংশটা আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের মতন 40 নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে কি জানেন,
আমার কাছে মনে হয় আমরা যদি জ্ঞানের চর্চাটা পরিপূর্ণভাবে করতে পারি, আরও 10 জনের সাথে শেয়ার করতে পারি, তাহলে হয়তো কেউ না কেউ এখান থেকে পজিটিভলি একটা দুটো কথা নেবে। আমি সেই জন্যই মাঝে মাঝে এই ধরনের লেখা, এই ধরনের বিষয় নিয়ে কথা বলি আমার ভিডিওতে। জানি না আপনাদের কেমন লাগে, আপনারা কে কীভাবে দেখেন, কিন্তু আমি আমার নিজের জায়গা থেকে একটা তাগিদ অনুভব করি নিজেকে ভালো রাখার, সাথে আপনাদেরকেও একটু সচেতন করার। আচ্ছা, গল্প করতে করতে এখানে আবার একটু ভিডিও রিলেটেড কথা বলি। আমি যে এখানে মুরগির বুকের মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এটাকে কিন্তু আমি এসে সিদ্ধ করব। আর তারপর এটাকে শ্রেড করে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর ডিম, তারপর গাজর সব কিছু দিয়ে একটা পুরের মতন তৈরি করব, যেটা দিয়ে আমি আমার বাচ্চাদেরকে স্যান্ডউইচ দিই, কখনো কখনো রোল বানিয়ে দিই, আবার কখনো কখনো বিভিন্ন কিছু নাস্তা বানিয়ে দিই। এটা রাত 9:15টার দিকে মেয়েকে নিয়ে ফিরছিলাম। আমার বাসার নিচে যে মাঠটা আছে যেখানে বাচ্চারা খেলে, আপনারা হাউকাউ শব্দ পান, এই যে এখনও যেমন পাচ্ছেন, এই মাঠেই আজকে রাতে খেলা দেখানো হবে, তারই একটা প্রস্তুতি নিচ্ছিল। তো মেয়ে বলল, মা চলো কিছু জিনিসপত্র কিনে আনি। তো সেই উপলক্ষে এই যে তাদের জন্য চিপস, মুড়ি, চানাচুর এই সব কিছু নিয়ে চলে এসেছি। হঠাৎ মনে পড়লো, ও মা, আমার না একটা ডেজার্ট কিছু বানানোর কথা, ডাক্তার সাহেব তো দাবি করেছে। আসার সময় আবার এই ভদ্রলোকের সাথে একটুখানি দেখা হলো। সে আজকাল আমাদের যে গাড়ি রাখার গ্যারেজ সেখানেই থাকে, মাঝে মাঝে আবার একা একা আমার বাসার সামনেও চলে আসে। সে যখনই চলে আসে আমি তাকে অবশ্যই কিছু ক্যাট ফুড দিই এবং পানি দিই। আজকে তার ভীষণ ক্ষুধা লেগেছিল। আমি যখন তাকে খাবারগুলো দিয়েছি, সে যে কীভাবে খাচ্ছিল সেই শব্দটা শুনে বুকের ভেতরটা মুচড়ে উঠেছে। কিন্তু যতই মুচড়ে উঠুক না বাবা, আমি আর কোনো দুর্বলতাকে প্রশ্রয় দিইনি। তাকে আমি আদর যত্ন করে সেখানেই রেখে এসেছি। কথা দিয়েছি প্রতিদিন তাকে আমি একবেলা ভরপেট খাওয়াবো। কারণটা কি জানেন? এই মুহূর্তে না আমি আসলেও মেন্টালি রেডি না আরও একটা বিড়ালের বাচ্চাকে লালন পালন করবার জন্য। আমি ভীষণ ব্যস্ত নিজের 2টা বাচ্চা নিয়ে, সাথে আমার ইউনিকে নিয়ে। তো তাকে আমি বলেছি, তুমি টেনশন নিও না, তোমার প্রতিদিনের খাবারের বিষয়টা আমার, কিন্তু তুমি সাবধানে থেকো। আর আজকাল লিফট থেকে বের হতে দেখলে কিংবা আমার গলা শুনলেই সে কিন্তু ঠিক ঠিক আমার পায়ের কাছে চলে আসে। পায়ের কাছে এসে ঘষাঘষি করা, একটু আবদার করা, এই ধরনের কাজটা সে রেগুলার করে। আমিও আমার তরফ থেকে চেষ্টা করছি তাকে তার মতন করে বুঝিয়ে দিতে যে সে আমার অনেক ভালো লাগার, কিন্তু এই মুহূর্তে তার কোনো দায়িত্ব নিতে পারছি না। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে ফিরেছি, এখন কোচিংয়ের অংশ শেষ, বাচ্চারা ফ্রেশ হয়েছে, রাতে ডিনার করবে। এই ফাঁকে আমি জলদি একটু লাচ্ছা সেমাই করে ফেলছি। ডেজার্টের কথা যেহেতু উঠেছে, ডাক্তার সাহেবের খুব পছন্দের খাবার হচ্ছে লাচ্ছা সেমাই। আর ভাবলাম হাতে যেহেতু এখনও ঘণ্টাখানেক সময় আছে, মোটামুটি 10:15 বাজে, ডাক্তার সাহেব 11টার দিকে আসবে, তাহলে আরেক দিকে না হয় একটু পুডিং বসিয়ে দেব, ওটা থাকবে সারপ্রাইজ। আমার 2 মেয়ে দেখলাম বেশ এক্সাইটেড, বলছে মা চলো না আমরা নিচের মাঠে গিয়ে খেলা দেখি। কিন্তু আসলে নিচের মাঠে যেয়ে 2 মেয়েকে নিয়ে খেলা দেখা ব্যাপারটা আমার সাহেবও বেশি একটা পছন্দ করবে না, আমারও ভালো লাগে না। তবে হ্যাঁ, এক নজর তো ওদেরকে আমি ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। কথা দিয়েছি তাদেরকে নিয়ে আমি 12:30টার পর একটু নিচে যাব, মাঠের এক কোণা থেকে তারা একটু দেখবে, বড় স্ক্রিনে দেখতে কেমন লাগে, তারপর আবার আমি বাসায় চলে আসবো। এবং তাদেরকে বলেছি তোমরা তখন তোমাদের পছন্দ মতন জার্সি পরে রেডি হয়ে নিও। কিন্তু আজ তারা দুজনের কেউ জার্সি পরতে রাজি নয়। তারা বলছে, না না না, আমাদের দলগুলো তো অনেক আগেই বিদায় নিয়েছে, আজকে আর আমাদের জার্সি পরার দরকার নেই। মাঠে এসে দেখি উপরে খুব সুন্দর মেঘ, তার উপরে একটা ড্রোন ঘুরে বেড়াচ্ছে, আর এই যে বড় পর্দায় এখানে দেখার ব্যবস্থা। ওই পাশে দেখলাম চেয়ার টেয়ারও দেওয়া হয়েছে, অনেক ছেলেপেলে এসেছে, অনেক ভাবিরাও এসেছে। বাট আমি মাত্র মিনিট 5-এর জন্য আমার 2 মেয়েকে নিয়ে নিচে এসেছি। আমার 2 মেয়ে আমার 2 পাশেই আছে। ডাক্তার সাহেব একটু এগিয়ে গেছে তার পরিচিত একজনের সাথে কথা বলতে। তো আসলে আমরা এখানে বসে খেলা দেখব না, আমাদের সেরকম কোনো প্ল্যানিং নেই। আমি জাস্ট আমার 2 মেয়েকে বোঝানোর জন্য যে বড় স্ক্রিনে খেলা দেখলে কিভাবে হয়, কেমন হয়, এই। তো ওদেরকে নিয়ে আমি চলে এসেছি, বললাম যে তোমরা বসো, আমি খাবারগুলো সার্ভ করি। এদিকে আমার ছেলেও চলে এসেছে, ওই যে দেখুন, সে এসে আবার সোফার নিচে চলে গিয়েছে। সে সোফার নিচ থেকে ঝিমিয়ে ঝিমিয়ে খেলা দেখছে এবং আমাদের গল্প শুনছে। আসলে সে ভীষণ কনফিউজড হয়ে গেছে যে এত রাতে এরা টিভির রুমে কী করছে, লিভিংয়ে তো এদেরকে সহজে দেখা যায় না, তাও 4 জন একসাথে।
যাই হোক, অন্যদিক থেকে সবাই ফোনে গল্প করছে, আমার দেবররা, ননদ সবাই একসাথে গল্প করছে। আমি একটু একটু করে এখানে যা যা তৈরি করেছি রেডি করেছি। আজকে না পুডিংয়ের ক্যারামেলটা একটু বেশি পুড়ে গিয়েছিল, তাই কালচে কালচে হয়ে গেছে। ডোন্ট মাইন্ড, খেতে খারাপ হয়নি, আমরা কেউ কিছু মনে করিনি। চিপস, চানাচুর, স্প্রাইট সব কিছু সামনে এনেছি। এখন খেলা দেখব আর খাওয়া দাওয়া হবে টুকিটাকি। আর অলরেডি তো খেলার রেজাল্ট আপনারা সবাই জানেন, সেই অংশটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই। যে দল জিতেছে তাদের জন্য শুভকামনা এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। মেয়ের রুম থেকেও কিন্তু আমি বড় স্ক্রিনে এখানে খেলা দেখছিলাম, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আজ এ পর্যায়ে থেকেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো কিছু নিয়ে হাজির হব খুব শিগগিরই আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।